পুরুষ বন্ধ্যাত্ব কিন্তু কোনো লজ্জাজনক বিষয় না। এটা কিন্তু একটা চিকিৎসাযোগ্য শারীরিক সমস্যা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এলিয়েন ফার্মা নিবেদিত সৃষ্টিতে নারী সুস্বাস্থ্যে নারী। সাথে আছে আমি ডাক্তার সঙ্গীতা ঘোষ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে মনের খবর টিভির ফেসবুক পেজ থেকে এবং অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার এলিয়েন ফার্মা। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় পুরুষ বন্ধ্যাত্ব। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার অনুকা রায়, চিফ কনসালটেন্ট, ড্রিম ফার্টিলিটি কেয়ার। মানে আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর সঙ্গীতা আপনাকেও এরকম একটা অনুষ্ঠান এবং এরকম একটা বিষয় অ্যারেঞ্জ করার জন্য। ধন্যবাদ ম্যাডাম। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় পুরুষ বন্ধ্যাত্ব। যদি বলতেন ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে যে এই পুরুষ বন্ধ্যাত্ব বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো, আমাদের দেশে যে বন্ধ্যাত্বের কারণ যেটা, আমরা কিন্তু সামাজিকভাবে আঙুল তুলি মেয়েদের দিকে। মানে বন্ধ্যাত্বটা সাধারণত আমরা চিন্তা করি যে ফিমেলের কারণে হয়। কিন্তু আমরা কি জানি যে বিশ্বের 30 থেকে 40% কিন্তু বন্ধ্যাত্বের কারণ পুরুষের জন্য হয়। হুম? এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমরা একটা জিনিস মনে রাখবো যে বাচ্চা কিন্তু মেল ফিমেল 2 পার্টনারের কারণেই হয়। সুতরাং আমাদের পথ চলা কিন্তু একসাথে হতে হবে। সেটা হোক মেয়ের কারণে বন্ধ্যাত্ব আর পুরুষের কারণে বন্ধ্যাত্ব বা উভয়ের কারণে বন্ধ্যাত্ব। সুতরাং আমি বলবো পুরুষ বন্ধ্যাত্ব এত ইম্পর্টেন্ট একটা টপিক যে আমাদের সবারই কিন্তু এখন সচেতন হওয়ার সময়। পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে আমাদের কিন্তু খুবই অ্যালার্ট থাকতে হবে এবং সচেতন হতে হবে। এবং আমরা বন্ধ্যাত্ব বললেই কিন্তু শুধু মেয়েদের দিকে আঙুল তুলবো না। ঠিক আছে? আমরা সচেতন হব, চিকিৎসা করব, স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট নিব এবং অবশ্যই ফার্টিলিটি ডক্টরকে দেখাবো। এখন আমি বলতে চাই যে পুরুষ বন্ধ্যাত্বটা আসলে কি? এটা আমরা এখন চলুন জেনে নিই। পুরুষ বন্ধ্যাত্ব বলতে কিন্তু মেইনলি যেটা বোঝায় যে পুরুষের যে স্পার্ম বা শুক্রাণু, এটার গুণগত মান কমে যায়, তারপর হচ্ছে মর্ফোলজিটা অ্যাবনরমাল হয়ে যায় এবং মোটিলিটিটা কমে যায়। যার জন্য তার ফিমেল পার্টনারকে সে ফার্টিলাইজ করতে পারে না এবং সন্তান ধারণের ক্ষমতা কিন্তু কমে যায় বা হয় না সন্তান। এটাকে আমরা সাধারণত পুরুষ বন্ধ্যাত্ব বলে থাকি। এখন পুরুষ ম্যাডাম বন্ধ্যাত্বের পুরুষ কিন্তু বন্ধ্যাত্বের আসলে অনেকগুলা ম্যাডাম কারণ থাকে, যে পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে বলছিলেন। আসলে ম্যাডাম এই পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলো কি কি থাকে এবং কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আচ্ছা, যখন কোনো ইনফার্টাইল কাপল আমাদের কাছে আসে, তখন কিন্তু এই যে ইনফার্টাইল কাপলকে আমরা ফার্স্টে বেসলাইন কিছু টেস্ট করি এবং কারণটা আইডেন্টিফাই করি। তারপর আমরা চিকিৎসা স্টার্ট করি। কোনো ইনফার্টাইল কাপল যদি আমার কাছে আসে এবং যদি আমরা পুরুষ বন্ধ্যাত্ব পাই, এবং পুরুষ বন্ধ্যাত্ব অনেক কারণ থাকতে পারে। সে কারণগুলো আগে বের করি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট করি। এখন এই পুরুষ বন্ধ্যাত্বের কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন ফার্স্টে আমি বলবো যে স্পার্ম প্রোডাকশন বা স্পার্ম উৎপাদনে প্রবলেম। অনেক সময় দেখা যায় যে স্পার্ম তৈরিই হচ্ছে না, এটাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। অনেক সময় মোটিলিটিতে প্রবলেম থাকে, যেটাকে আমরা বলি অ্যাস্থেনোজোস্পার্মিয়া। এবং অনেক সময় দেখা যায় যে যে পিএইচ বা ভিসকোসিটি এগুলোতে প্রবলেম থাকে। হুম? তারপর মরফোলজিতেও কিন্তু অ্যাবনর্মালিটি পাওয়া যায়। তাহলে আমরা সাধারণত ৩টা প্যারামিটারে এই যে স্পার্মের প্রোডাকশন বা দেখি আমরা স্পার্মের কাউন্ট কমে যাওয়া, অলিগোস্পার্মিয়া যেটাকে বলে, অ্যাজোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, এগুলা সাধারণত মেল ইনফার্টিলিটির কারণ। আরো অনেকগুলা কারণ আছে, যেমন হচ্ছে টেস্টিকুলার প্রবলেম। অনেক সময় দেখা যায় যে টেস্টিসের যদি কোনো ইনফেকশন হয় বা টেস্টিকুলার টিউমার এবং টেস্টিকুলার টরশন বা কোনো ধরনের সার্জারি হয়, তখন কিন্তু স্পার্মের প্রোডাকশনটা কমে যায়। অনেক সময় আবার দেখা যায় যে কেউ কিন্তু হট এনভায়রনমেন্টে কাজ করে বা রেডিয়েশন এক্সপোজার থাকে কারো কারো, বা ক্ষতিকারক যে রাসায়নিক পদার্থ রঙের সাথে রিলেটেড অকুপেশন থাকে। হ্যাঁ, আবার অনেকে দেখা যায় ল্যাপটপ ইউজ করে বেশি বা মোবাইল ফোন ইউজ করে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হট এনভায়রনমেন্ট কাজ করে এবং ক্ষতিকারক যে রেডিয়েশন এবং রাসায়নিক পদার্থ, এটাও কিন্তু স্পার্মের প্রোডাকশনটাকে কমিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে মানে স্পার্ম তৈরি হচ্ছে বাট এটা কিন্তু বের হচ্ছে না। এটাকে আমরা কিভাবে বলবো? অনেক সময় দেখা যাবে যে জন্মগতভাবে ভাঁজ ডিফারেন্স যেটা, এটা অ্যাবসেন্ট থাকে। অনেক সময় ইনফেকশনের কারণে এটা অবস্ট্রাকশন থাকে, যার জন্য স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু বের হচ্ছে না।
আরেকটা জিনিস যেটা বলবো 1 to 2% ক্ষেত্রে যেটা মেল ইনফার্টিলিটি দেয় সেটা হচ্ছে প্রাইমারি টেস্টিকুলার ফেইলিউর। এক্ষেত্রে পিটুইটারি বা হাইপোথ্যালামাস এবং হরমোন গুলা সাধারণত থাকে না দেখে স্পার্ম তৈরি হয় না, একেবারেই তৈরি হয় না। এটাকে বলে প্রাইমারি টেস্টিকুলার ফেইলিউর। আবার দেখা যায় অনেক সময় ব্যাড হ্যাবিট বা স্মোকিং এগুলোর কারণেও হতে পারে। কিন্তু ধন্যবাদ ম্যাডাম। জেনেটিক কারণও আছে বা বংশগত অনেক কারণ আছে, যেটাকে আমরা বলি ক্লাইনফেল্টার সিনড্রোম বা ওয়াই ক্রোমোজোম ডিলিশন, এগুলোও হয়। হুম, মানে ম্যাডাম মেইন আসলে আমরা এই যে যেটা, জি জি। বলছিলেন ম্যাডাম বিভিন্ন কারণ, ম্যাডাম আসলে এগুলো কিভাবে নির্ণয় করতে পারে একজন রোগী যখন মানে আপনার কাছে আসেন, দা আমরা ম্যাডাম লক্ষণ দেখে হয়তো অনেক সময় সাসপেক্টেড করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই পেশেন্ট গুলোকে কিভাবে নির্ণয় করা হয়ে থাকে? আচ্ছা, মানে মেল ইনফার্টিলিটি লক্ষণ দেখে সাধারণত তেমন বোঝা যায় না, তারপরেও কিন্তু দীর্ঘদিন ধরে তারা মানে একসাথে থাকছে বা যে ফার্টাইল পিরিয়ডে মেলামেশা করছে তারপরে হচ্ছে না, আমরা অলরেডি ফিমেল পার্টনারকে দায়ী করছি যে হচ্ছে না কেন হচ্ছে না। তখন যখন ইনফার্টাইল কাপল আসে তখন কিন্তু আমরা সিমেন অ্যানালাইসিস করে সাধারণত বুঝে ফেলি যে স্পার্মের কাউন্ট, কোয়ালিটি, মরফোলজি, ভিসকোসিটি এগুলা কেমন। ওখান থেকে আমাদের বের হয়ে আসে যে মেল ইনফার্টাইল কিনা। ঠিক আছে, আরেকটা ব্যাপার, কিছু কিছু সিমটম দেখা যায়, যেমন ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, রেট্রোগ্রেড ইজাকুলেশন, হ্যাঁ, লিবিডো কমে যাওয়া। ঠিক আছে, এই সমস্ত কিন্তু অনেকে এসে বলে। এদের ক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি মানে হিস্ট্রি থাকে, যে ইনফার্টিলিটি মেলের কারণে হয়, তখন কিন্তু আমরা একটা ধারণা করে নিই। হুম, আবার কিছু কিছু বেজলাইন আমরা হরমোন টেস্ট করে ফেলি, যেমন এলএইচ, এফএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন, এগুলো করে ফেলি। এগুলো করেই কিন্তু অনেক সময় বোঝা যায় সবকিছু। এমএইচ ও করা হয়, অনেক সময় ইনহিবিন বি করা হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রুক্টোজ যেটা, এটাও করা হয়। এখন এখানে যেটা আমরা এফএসএইচ মেইনলি যেটা দেখি, যদি বেশি থাকে তখন কিন্তু টেস্টিকুলার ফেলিওরের দিকে যায়। এবং এলএইচ, তারপর হচ্ছে এফএসএইচ এবং টেস্টোস্টেরন যখন কম থাকে তখন কিন্তু আমরা এই যে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম বলে, এক্ষেত্রে কিন্তু চিকিৎসা আছে। আবার যদি এখানে প্রবলেম থাকে হরমোন প্লাস হচ্ছে স্পার্ম কাউন্টে, তখন কিন্তু আমরা ফার্দার টেস্টিং এ যাই, যেমন আল্ট্রাসোনোগ্রাফি, জেনেটিক টেস্টিং, এগুলা। আবার অনেক সময় দেখা যায় যে একটা মেল পার্টনার যখন আসে তখন কিন্তু আমরা ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করি বা দেখে ফেলি, এখানে কিন্তু অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অনেকের ডেভেলপ কম হয়, মানে পুয়ার ডেভেলপড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। তারপর দেখা যায় যে যে হিস্ট্রি নিলে বোঝা যায় যে প্রিম্যাচিউর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন এগুলা থাকে। আরেকটা জিনিস দেখা যায় যে মানে টেস্টিকুলার মানে অনেক সময় আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে, অথবা হাইড্রোসিল থাকে, হিস্ট্রি থাকে যে হার্নিয়া অপারেশনের। তারপর আরেকটা জিনিস থাকে যে টেস্টিকুলার পেইন থাকে, সোয়েলিং থাকে, অ্যাবসেন্টও থাকতে পারে, সিঙ্গেল টেস্টিস থাকে অনেক সময়। এই সমস্ত ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন করলে অনেক কিছু বোঝা যায়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম একটু শুক্রাণুর সংখ্যা বা ম্যাডাম গতিশীলতা এবং রূপবিদ্যা কিভাবে একজন পুরুষের উর্বরতাকে প্রভাবিত করে? আচ্ছা, আমি এখানে যেটা বলবো যে শুক্রাণুর যে মানে স্পার্মের কাউন্ট, হ্যাঁ, এখানে স্পার্মের কাউন্ট আমাদের গাইডলাইনে যেটা আছে, হু গাইডলাইনে সেটা বলে যে প্রতি মিলিলিটারে অ্যাটলিস্ট 15 মিলিয়ন থাকলে তার মানে নর্মাল বা হেলদি স্পার্ম বা কাউন্ট নর্মাল বলি। ঠিক আছে, এখন কোন মানে যদি 15 মিলিয়নের কম থাকে তখন আমরা তাকে বলি অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, এখন একটা স্পার্ম যখন, এখানে আমি একটা বলবো, মানে অ্যানাটমিটা দেখে বলবো। এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি। যখন ইজাকুলেশন হয় তখন পুরুষের যে স্পার্মটা এই ভ্যাজাইনাতে যায় এবং এখান থেকে ইউট্রাস হয়ে ফ্যালোপিয়ান টিউব হয়ে সে কিন্তু অ্যাম্পুলারি রিজনে আসে। হুম, এখন যখন হচ্ছে ওভুলেশন হয় তখন হচ্ছে ও সাইডটা টেম্পোরারি রিজনে যায় এবং এখানে ফার্টিলাইজ হয়, ফার্টিলাইজ হয়ে 3 দিন এখানে থাকে, তারপর আবার টিউব দিয়ে আবার হচ্ছে ইউট্রাসের ভিতরে এসে ইমপ্লান্টেশন হয়। সুতরাং এই যে স্পার্মের যে কাউন্ট এবং মোটিলিটি, এটা যদি কম থাকে তাহলে স্পার্ম কিন্তু সেই মানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে কিন্তু অ্যাম্পুলারি রিজনে যেতে পারে না। আরেকটা জিনিস, মর্ফোলজি যদি অ্যাবনর্মাল হয়, যদি টেইলে অ্যাবনর্মালিটি থাকে তাহলে এই মানে এম্পোরারি রিজনে যেতে পারে না, মোটিলিটি কমে যায়।
আবার মরফোলজি মানে হেডটা যদি অ্যাবনর্মাল থাকে তাহলে মানে ওই ডিমের কাছাকাছি যেতে পারবে বাট ফার্টিলাইজ করতে পারবে না, মানে ও সাইডকে সে মানে পার্স করতে পারবে না। এই জন্য হচ্ছে মানে স্পার্মের কাউন্ট, মরফোলজি, মোটিলিটি তিনটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই তিনটার যে কোনো একটা প্যারামিটার বা তিনটা প্যারামিটার যদি কম থাকে তখন কিন্তু ফার্টিলিটি হার কমে যায়। ম্যাডাম, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি আমরা একটু নিচ্ছি। মোহাম্মদ রামজানুল ইসলাম, উনি জানতে চেয়েছেন ম্যাডাম ক্লায়েন্ট ফিল্টার সিন্ড্রোমটাকে আসলে একটু বুঝিয়ে বলার জন্য, এই কারণে কি স্পার্ম কমে যাওয়া বা মেল ইনফার্টিলিটিতে সাফার করা বা শরীরের অন্য কোনো বড় সমস্যা হতে পারে কি? আচ্ছা, ক্লাইনফেল্টার সিনড্রোম যেটা, এটা কিন্তু একটা ক্রোমোজোমাল ডিজঅর্ডার। হ্যাঁ, এখানে এক্স এক্স ওয়াই এটা থাকে। হ্যাঁ, যার জন্য এখানে কিন্তু কোনো ধরনের স্পার্ম তৈরি হয় না। এখানে এফএসএইচটা অনেক বেশি থাকে এবং এখানে কিন্তু মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো একেবারে পুয়ারলি ডেভেলপড হয়। মানে এখানে সিমেন অ্যানালাইসিস করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়াই পাওয়া যায়। ধন্যবাদ ম্যাডাম। আমার আরেকজন দর্শক যুক্ত হচ্ছে ম্যাডাম, সামাদ চৌধুরী, উনি জানতে চেয়েছেন ইক্সি সম্পর্কে। ম্যাডাম, ইক্সি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, আমাদের যে মানে ফিমেল ফার্টিলিটি ইনফার্টিলিটি থেকে কিন্তু মেল ইনফার্টিলিটির চিকিৎসা করা টাফ। হ্যাঁ, যে ক্ষেত্রে সিভিয়ার যদি মানে অলিগোজোস্পার্মিয়া অথবা অ্যাস্থেনোজোস্পার্মিয়া অথবা অলিগো অ্যাস্থেনোটেরাটোজোস্পার্মিয়া থাকে, মানে স্পার্মের কাউন্ট যদি একেবারে কম থাকে বা মরফোলজি যদি অ্যাবনর্মাল থাকে, মোটিলিটি একবারে কম থাকে, মানে সিভিয়ার মেল ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা সাধারণত ইক্সি করে থাকি। ইক্সি অনেক সময় দেখা যাবে অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রেও কিন্তু ইক্সি করা হয়। অ্যাজোস্পার্মিয়া হচ্ছে স্পার্ম তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না, অবস্ট্রাকশন আছে। এক্ষেত্রে টেসা পেশার মাধ্যমে অথবা যদি আমরা খুবই সামান্য পরিমাণ স্পার্ম পেয়ে থাকি সেক্ষেত্রে ইক্সি করা হয়। ইক্সি জিনিসটা হচ্ছে আমরা একটা ইনভার্টেড মানে এমব্রায়োলজি ল্যাবে ইনভার্টেড মাইক্রোস্কোপের মাধ্যমে স্পার্মটাকে ওসাইটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং তখন হচ্ছে ওসাইট ফার্টিলাইজ হয় এবং এটা আমরা এমব্রায়োলজিতে মানে কালচার ডিশে কালচার করা হয় ডে 3 অথবা ডে 5 করে, তখন হচ্ছে ফিমেল পার্টনারের ইউটারাসের ভিতরে প্রবেশ করানো হয়। এটা হচ্ছে ইক্সি। মানে এখানে শুধুমাত্র একটা স্পার্ম থাকলেও কিন্তু ইক্সি করা সম্ভব। আশা করি দর্শক যিনি প্রশ্নটি করেছেন আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছে। মানে একটু জানতে চাচ্ছিলাম, ধূমপান, অ্যালকোহল সেবন, স্থূলতা বা মানে চাপের মতো জীবনযাত্রার কারণগুলো কি পুরুষদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে? আচ্ছা, আমি ফার্স্টেই আসি যে চাপ মানে স্ট্রেসটা। অধিকাংশ ইনফার্টাইল কাপল এসে আমাদের কাছে কিন্তু মানে খুবই বলে যে মানে খুবই স্ট্রেসে আছি, খুবই টেনশনে আছি। এগুলো কিন্তু প্রতিটা মানে ইনফার্টাইল কাপল এসে বলে যে রাতে ঘুম হয় না, এরকম এরকম অনেক কিছু। হ্যাঁ, এই যে স্ট্রেসে কিন্তু আমাদের কর্টিসল যে হরমোনটা, এই হরমোন রিলিজ হয়। কর্টিসল হরমোন যখন রিলিজ হয় তখন এই যে গোনাডোট্রপিন, এলএইচ, এফএসএইচ, টেস্টোস্টেরন, এই যে চেইন বা ব্যালেন্সটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়। স্ক্রোটাম যেটা, স্ক্রোটামে কিন্তু ব্লাড সাপ্লাই কমে যায়, যার কারণে স্পার্মের প্রোডাকশন অনেক কমে যায়। এটা হচ্ছে স্ট্রেসের একটা কারণ মেল ইনফার্টিলিটির। তারপর আরেকটা জিনিস যেটা ওবেসিটি। ওবেসিটি কিন্তু আমরা কিন্তু অনেক সময় ইগনোর করে যাই যে ওবেসিটি কোনো ব্যাপারই না, ওবেসিটি কোনো সমস্যা না। অনেক আসে যে 102-3 কেজি, 30-40 কেজিও আসে, কিন্তু মেল পার্টনারের ক্ষেত্রে ওবেসিটি কিন্তু একবারেই ইগনোর করে যে এটা কোনো ব্যাপারই না। কিন্তু এখানে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে ওবেসিটি হলে কিন্তু ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। যখন ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় তখন ইস্ট্রোজেন টেস্টোস্টেরনের ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। টেস্টোস্টেরন যখন কমে যায় তখন কিন্তু স্পার্মের প্রোডাকশন কমে যায়। আরেকটা জিনিস, স্ক্রোটামের টেম্পারেচারটা বেড়ে যায়, যার জন্য স্পার্ম প্রোডাকশন হ্যাম্পার হয়। হুম, এটা হচ্ছে ওবেসিটির একটা মেইন কারণ মেল ইনফার্টিলিটির। হুম, এগুলাই। আরেকটা ম্যাডাম, হচ্ছে ধূমপান। সিমেন্ট হ্যাঁ, ধূমপানের যদি ব্যাপারটা বলতেন। আমি হ্যাঁ, ধূমপানের জি ম্যাডাম। ব্যাপারটা আমি বলবো এই কারণে, কারণ হচ্ছে অধিকাংশ ইনফার্টিল কাপল যারা মেল পার্টনার কিন্তু মানে স্মোকিং করে এবং সবাই এসে বলে দুই একটা স্মোক মানে দুই একটা সিগারেট খাই। হ্যাঁ, স্মোকিংটাকে কিন্তু কেউ পাত্তাই দেয় না যে এটা কিন্তু যে একটা ইনফার্টিলিটির কারণ হতে পারে, এটা কিন্তু কারো মাথায় নাই। হুম,
কিন্তু স্মোকিং এর কারণে যে একটা বিরাট ক্ষতি হয় বা একটা ত্রুটিপূর্ণ বাচ্চা হয়, অনেক সময় স্পার্মের প্রোডাকশন কমে যায়, এটা কিন্তু আমরা জানি না। স্পার্মের যে হেডে যে ডিএনএ থাকে এটা কিন্তু মিউটেশন হয়ে যায়, যার জন্য ডিফেক্টিভ স্পার্ম হয়। এই ডিফেক্টিভ স্পার্ম তো ফার্টিলাইজ করতে পারে না, এটা একটা কারণ। আবার অ্যালকোহল, যেটা অ্যালকোহলও কিন্তু স্পার্মের প্রোডাকশনকে কমিয়ে দেয়। এই জন্য এই ব্যাড হ্যাবিট গুলা অবশ্যই আমাদেরকে মানে অ্যাভয়েড করতে হবে। সিমেন অ্যানালাইসিস কি এবং ফলাফলগুলি পুরুষ প্রজনন স্বাস্থ্যের জন্য কি বোঝায়? আচ্ছা, আমাদের কাছে যখন একজন ইনফার্টাইল কাপল, বিশেষ করে মেল পার্টনার আসে, তখন কিন্তু আমরা ফার্স্ট একমাত্র মানে টেস্ট দেয়, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। হ্যাঁ, এটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস এর মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে মেলের ফার্টিলিটির প্যারামিটারটা কেমন হবে। এক্ষেত্রে আমরা ফার্স্টে দেখি সিমেনের মানে স্পার্মের কাউন্টটা যদি প্রতি মিলিলিটারে 15 মিলিয়ন থাকে, তাহলে এটাকে আমরা নর্মাল ধরি, কমে গেলে অলিগোস্পার্মিয়া বলি। ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে মোটিলিটি। মোটিলিটি কিন্তু আমাদের নর্মালি থাকা কথা 40%, সেখানে 32% হলে আমরা নর্মাল ধরি। তার থেকে যখন কমে যায় মোটিলিটিটা, তখন আমরা অ্যাস্থেনোজোস্পার্মিয়া বলে থাকি। আরেকটা হচ্ছে মরফোলজি, মানে হেড, নেক, টেইল, এটা স্ট্রাকচার ঠিক আছে কিনা। যদি অ্যাবনর্মাল হয়, তখন সেটাকে কিন্তু আমরা অবশ্যই মরফোলজিক্যালি অ্যাবনর্মাল বলবো। ঠিক আছে, ট্রাইটোজোস্পার্মিয়া বলবো। আবার যদি স্পার্মের কাউন্ট, মোটিলিটি, মরফোলজি তিনটাতে সমস্যা হয়, তখন সেটাকে আমরা বলবো অলিগো অ্যাস্থেনো ট্রাইটোজোস্পার্মিয়া। এটার ক্ষেত্রে সাধারণত ইসি লাগে, বা টেস্ট টু বেবি যেটা বলি, এটা করতে হয়। আরেকটা জিনিস আমরা এখানে প্রায় অ্যাভয়েড করে যাই, সেটা হচ্ছে অ্যামাউন্টটা। অ্যামাউন্টটা অ্যাভারেজে আমরা 2 মিলিলিটার ধরি। অনেক সময় দেখা যায় যে 0.5 ml বা অনেক কম থাকে, তখন কিন্তু স্পার্মের কাউন্টটা একবারে কম থাকে, ফার্টিলিটি কমে যায়। আরেকটা জিনিস যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে মানে ধরি না, সেটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটিটা এমনই, মানে আমরা যখন 30 মিনিট কোনো ইনকিউবেটর রেখে দিই, তখন কিন্তু লিকুইফিকশন থাকে। যাদের ভিসকোসিটি বেশি, হাই ভিসকাস সিমেন, তখন কিন্তু এই লিকুইফিকশনটা হয় না। এই লিকুইফিকশন না হলে স্পার্ম গুলা কিন্তু ফার্টিলাইজ করার জন্য এগকে ধরতে পারে না। ধন্যবাদ ম্যাডাম। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে মনের খবর টিভির ফেসবুক পেজ থেকে এবং অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার ইলেন ফার্মা। দর্শক মন্ডলী, আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার অনুকরা ম্যাডাম। দর্শক মন্ডলী, লাইভ চলাকালীন সময় আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সাথে যিনি বিশেষজ্ঞ ম্যাডাম আছেন, আপনার প্রশ্ন উত্তরটি দিবেন। ম্যাডাম, একটু জানতে চাচ্ছিলাম ম্যাডাম, ভেরিকোসিস সংক্রমণ বা হরমোনের ভারসাম্যহীনতার মতো কোনো চিকিৎসাগত অবস্থা কি সাধারণত পুরুষদের বন্ধ্যাত্বের কারণ হয়? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুরুষ বন্ধ্যাত্বের কারণ, কিন্তু একটা ভেরিকোসিল হতে পারে। হ্যাঁ, ইনফার্টাইল যে মেল পার্টনার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 15% কেজে দেখা যায় যে ভেরিকোসিল, আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় ভেরিকোসিল। ভেরিকোসিল জিনিসটা হচ্ছে যে স্ক্রোটামে, মানে টেস্টিসের বা স্ক্রোটামের যে ব্লাড ভেসেল গুলো ডাইলেট হয়ে যায় এবং ব্লাড ফ্লোটা বেড়ে যায়, যার জন্য টেম্পারেচারটা বেড়ে যায় এবং এখানে স্পার্মের প্রোডাকশনটা হ্যাম্পার করতে পারে। হুম এটা হচ্ছে ভেরিকোসিলের জন্য যে ইনফার্টিলিটি আসে। আরেকটা যেটা, সেটা হচ্ছে ইনফেকশন। ইনফেকশন যদি হয়, তখন কিন্তু স্পার্ম অ্যান্টিবডি তৈরি হয় স্পার্মের এগেনস্টে। তখন স্পার্মের প্রোডাকশনটা কমে যায় বা স্পার্ম কিন্তু অ্যালাইভ থাকে না। আরেকটা যেটা হচ্ছে যে ইনফেকশন যদি হয়, যেমন হচ্ছে ক্লামাইডিয়া, গনোরিয়া, ইপিডিডাইমাইটিস, প্রোস্টাইটিস, এগুলার কারণে কিন্তু যেখানে স্পার্ম তৈরি হয় সেই জায়গাটা যদি ইনফেক্টেড হয়, তাহলে স্পার্ম তৈরি হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে স্পার্ম তৈরি হচ্ছে, বাট যে পথ দিয়ে বের হবে, মানে ভাস ডিফারেন্স যেটা, সেখানে কিন্তু ব্লকেজ করে ফেলে, যার জন্য স্পার্ম তৈরি হয় বাট বের হয় না, অবস্ট্রাকশন হয়ে যায়। এটা একটা। ম্যাডাম, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, জাহিদ। উনি জানতে চেয়েছেন পুরুষ বন্ধ্যাত্ব থেকে বাঁচার উপায় কি? আচ্ছা, পুরুষ বন্ধ্যাত্ব কিন্তু কোনো লজ্জাজনক বিষয় না, এটা কিন্তু একটা চিকিৎসাযোগ্য শারীরিক সমস্যা।
আমরা শুধু এটা মানে নীরবে এটা নিয়ে না থেকে এটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই দ্রুত চিকিৎসা করব এবং পরীক্ষা করে অবশ্যই আমরা একজন ফার্টিলিটি ডক্টর দেখাবো, দেখে স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট করব। এবং সাধারণ কিছু আমাদের ম্যানেজমেন্ট আছে যেটা আমরা কিন্তু সবাই করতে পারি। যেমন যদি আমরা খাদ্যাভ্যাসটা পরিবর্তন করি, অনেকে ফাস্ট ফুড খায় বা খাদ্যাভ্যাস ঠিক নেই, ব্যালেন্স ডায়েট যদি আমরা খাই, নিয়মিত ব্যায়াম করি, পর্যাপ্ত ঘুম করি, মানে ঘুমাই 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমাই কেউ, স্ট্রেস ম্যানেজমেন্টটা যদি আমরা করতে পারি, ব্যাড হ্যাবিট যেমন স্মোকিং এগুলো যদি আমরা ত্যাগ করতে পারি, তারপর অনেকে দেখা যায় যে যে হট এনভায়রনমেন্ট, রেডিয়েশন, রং এইগুলোর সাথে রিলেটেড যে অকুপেশন গুলো, এগুলো যদি আমরা কমাতে পারি বা অ্যাভয়েড করতে পারি। আরেকটা জিনিস যেটা আমরা কিন্তু ল্যাপটপ ইউজ, মোবাইল ইউজ এগুলো কমাতে পারি, ঠিক আছে? তাহলে রেগুলার এক্সারসাইজ, খাদ্যাভ্যাস, ব্যাড হ্যাবিট গুলা যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব অনেকাংশে কমে যায় এবং সহজে কিন্তু সন্তান লাভ করা সম্ভব হয়। আর যদি অনেক সময় দেখা যায় যে মানে আরো অ্যাডভান্স অনেক টেকনিক আছে, যে মাইল্ড যদি মেল ফ্যাক্টর হয় ইনফার্টিলিটির কজ, তখন আমরা অ্যাডভান্স টেকনিকে চলে যাই। যেমন হচ্ছে আইইউআই, ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন। মাঝারি ধরনের বা মধ্যম ধরনের যদি মেল ফ্যাক্টর হয়, তখন আমরা চলে যাই আইভিএফ এ। আর সিভিয়ার কেজের ক্ষেত্রে আমরা যাই ইক্সিতে। ইক্সিটা আমি আগেই বলেছি যে একটা স্পার্ম থাকলেও কিন্তু ইক্সি করা সম্ভব। সুতরাং এটা নিয়ে বসে না থেকে অ্যাডভান্স টেকনিকের সাহায্য হলেও পুরুষ বন্ধ্যাত্ব সমাধান কিন্তু অবশ্যই হবে। মানে কম শুক্রাণুর সংখ্যা বা খারাপ শুক্রাণুর গুণগত মান নির্ণয় করা পুরুষদের জন্য কোনো চিকিৎসার বিকল্প পাওয়া যায়? এটা হচ্ছে মানে যদি শুক্রাণুর গুণগত মান কম থাকে বা স্পামের কাউন্ট, মর্ফোলজি এগুলো কম থাকে, তাহলে আমরা কিন্তু কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন, তারপর হচ্ছে যে আহ, মানে এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলার সাথে সাথে কিছু সাপ্লিমেন্ট যেমন জিঙ্ক, কোএনজাইম কিউ10, হ্যাঁ, ফলিক অ্যাসিড, এইগুলো আমরা দিয়ে থাকি। এবং 2 থেকে 3 সপ্তাহ পরে কিন্তু আবার সিমেন অ্যানালাইসিস মানে করতে বলি। তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে ইমপ্রুভ হয়ে যায়। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় ইনজেকশন বা ড্রাগও ইউজ করা লাগে, যেমন হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এইসিজি, হিউম্যান ক্রনিক গনোট্রপিনও ইউজ করা হয়। এক্ষেত্রেও কিন্তু স্পার্মের প্রোডাকশনটা বাড়তে পারে। মানে পুরুষ বন্ধ্যাত্ব কি স্থায়ী অস্থায়ী হতে পারে, এবং কোন কারণগুলো উর্বরতা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে? আচ্ছা, পুরুষ বন্ধ্যাত্ব যে শুধু পার্মানেন্ট সেটা কিন্তু না, হ্যাঁ। এই পুরুষ বন্ধ্যাত্ব কিন্তু অস্থায়ী হতে পারে। অনেক সময় যে আমাদের চেম্বারে এসে বলে যে ম্যাডাম আমি তো রেডিয়েশন মানে এক্স রে রুমে কাজ করি, কেউ এসে বলে যে আমার তো একটা রঙের কারখানা আছে, কেউ এসে বলে যে আমি তো সৌদি আরবে একেবারে হট এনভায়রনমেন্টে কাজ করি, হ্যাঁ। এইগুলা কিন্তু একটা অস্থায়ী একটা পদ্ধতি, মানে অস্থায়ী একটা কারণ। এটা যদি আমরা রিমুভ করতে পারি, বা স্মোকিং, ব্যাড হ্যাবিট থাকে কারো কারো, এই সমস্ত যে মানে ব্যাড হ্যাবিট গুলা বা যেগুলোর সাথে আমাদের রিলেটেড, হুম, স্পার্ম কাউন্ট কমে যাওয়া, এগুলা যদি আমরা অ্যাভয়েড করি, আর সাথে যদি আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন, একটু এক্সারসাইজ, একটু স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলা করি, তাহলে কিন্তু আমাদের পুরুষ বন্ধ্যাত্ব যেটা মানে স্পার্মের কাউন্ট, কোয়ালিটি সবগুলোই বাড়তে পারে এবং সন্তান লাভ সম্ভব হয় তখন। মানে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, উনি জানতে চাচ্ছে মোহাম্মদ রামজানুল ইসলাম। ম্যাডাম, অ্যাজোস্পার্মিয়াকে একটু ক্লাসিফাইড করে বুঝিয়ে বলবেন প্লিজ? আচ্ছা, অ্যাজোস্পার্মিয়া হলেই যে বাচ্চা হবে না বা বায়োলজিক্যাল ফাদার হওয়া সম্ভব না, এটা কিন্তু না। মানে শুধুমাত্র 1 থেকে 2% ক্ষেত্রেই কিন্তু অ্যাজোস্পার্মিয়া, যেটা প্রাইমারি টেস্টিকুলার ফেইলিউর বলে, যেটাতে একবারে স্পার্ম তৈরি হয় না, হ্যাঁ, এক্ষেত্রে আমাদের লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা অনেক বেশি থাকে। এখানে কিন্তু কোনো স্পার্ম তৈরি হয় না। এটার ক্ষেত্রে কিন্তু ডোনার লাগে, যেটা আমাদের দেশে অ্যালাউড না। আরেকটা ব্যাপার, যেখানে আমাদের হরমোন গুলা ঠিকই থাকে, যেমন এলএস, এফএসএস, এমএস এগুলা ঠিক আছে, মানে স্পার্ম তৈরি হচ্ছে, বাট যে কোনো অবস্ট্রাকশনের কারণে বা জেনেটিক যে মানে জন্মগতভাবে অনেক সময় ভাঁজ ডিফারেন্স অ্যাবসেন্ট থাকে, এই কারণে বের হচ্ছে না, তখন কিন্তু আমরা বুঝে ফেলি যে স্পার্ম তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু টেসা পেশা এগুলোর মাধ্যমে আহ ওখান থেকে স্পার্ম নিয়ে ইক্সির মাধ্যমে বাচ্চা নেওয়া সম্ভব। আরেকটা জিনিস যেটা হচ্ছে হাইপোগোনাড্রোপিক হাইপোগোনাডিজম,
যেখানে একেবারে মানে হরমোন তৈরি হচ্ছে খুবই কম, এবং যদি তৈরি একেবারে না হয় তখন সেটা প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর। আর যদি একবারে কম হয় এবং স্পার্ম কাউন্ট খুবই কম, সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে হরমোন এবং ওষুধ দিলে অনেক সময় স্পার্মিক কাউন্ট বেড়ে যায়। একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, পুরুষদের উর্বরতা উন্নত করতে পরিপূরক খাদ্য এবং ব্যায়ামের কি ভূমিকা পালন করতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই। কারণ হচ্ছে অনেকে দেখা যাবে জাঙ্ক ফুড বা যে ফাস্ট ফুডে অভ্যস্ত। ঠিক আছে? এবং এখানে কিন্তু একটা সুষম খাদ্যাভ্যাস, যেমন শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, হ্যাঁ? এগুলা খেতে হবে, বাদাম। সাথে অ্যাসোসিয়েটেড কিছু সাপ্লিমেন্ট ভিটামিন, যেমন হচ্ছে জিংক, ফলিক অ্যাসিড, কোএনজাইম Q10, হ্যাঁ? এগুলা খেলে কিন্তু এবং সাথে এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলা করলে পুরুষের স্পার্মের যে কাউন্ট, কোয়ালিটি এগুলা বাড়ে। মহিলাদের উর্বরতার তুলনায় বয়স অনুযায়ী পুরুষদের উর্বরতার উপর কিভাবে প্রভাব পড়ে? আচ্ছা, এখানে একটা স্পষ্ট ব্যাপার আসে যে আমাদের বয়সের সাথে সাথে কিন্তু আমরা আমাদের ফার্টিলিটিটা কমতে থাকে মেল ফিমেল বোথ পার্টনারের ক্ষেত্রে। যদিও এটা একেবারে স্পষ্ট দেখা যায় ফিমেল পার্টনারের ক্ষেত্রে, কেমন যেমন 30+ হলেই তখন কিন্তু ওসাইটের পরিমাণ কমতে থাকে, মানে ডিমের পরিমাণ, এন্ট্রাল ফলিকুলার কাউন্ট কমতে থাকে, এবং 35 to 40 হলে একেবারে খুব দ্রুত ডিক্লাইন করে। কিন্তু পুরুষের ক্ষেত্রে 40+ হলে তখন ডিক্লাইন করে, বাট পুরুষের ক্ষেত্রে কিন্তু যে মানে কমে যাওয়ার হারটা ধীর গতিতে হয়। তারপরেও যদি পুরুষের স্পার্ম কাউন্ট ঠিক থাকে, তারপরেও কিন্তু এজিং এর সাথে সাথে মানে বয়স বাড়ার সাথে সাথে জিনগত ত্রুটি থাকতে পারে স্পার্মের যে হেড থাকে, হেডের ডিএনএ তে, হ্যাঁ? সেখান থেকে দেখা যাবে যে জেনেটিক মিউটেশন হয় তাদের স্পার্মের। যদিও স্পার্ম কাউন্ট ঠিক থাকে বা একটু মানে অল্প থাকলেও সেখান থেকে কিন্তু যদি ফার্টিলাইজেশন হয়ও মানে গর্ভধারণ হয়, গর্ভপাতের সম্ভাবনা থাকে, এবং ত্রুটিপূর্ণ বা জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে। সুতরাং এটা চিন্তা করার কোনো কারণ নাই যে বয়স হলে শুধু মেয়েদের বাচ্চা হয় না বা ডিম থাকে না, কিন্তু পুরুষের ক্ষেত্রেও স্পার্মের কাউন্ট কমলেও বা স্পার্মের কাউন্ট যদি থাকেও, সেখানে কিন্তু ত্রুটিপূর্ণ স্পার্ম তৈরি হয়। সুতরাং আমাদের পুরুষের বয়সটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। ম্যাডাম, যদি কোনো দম্পতি গর্ভধারণ করতে অক্ষম হন, তবে কখন উর্বরতা মূল্যায়ন করা উচিত এবং পুরুষ সঙ্গীর মূল্যায়ন কিভাবে করা হয়? আচ্ছা, এখানে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করব, বয়স মানে সময়সীমাটা, হ্যাঁ? 1 বছরের বেশি যদি কোনো কাপল যদি একসাথে ফার্টাইল পিরিয়ডে কোনো প্রোটেকশন ছাড়া মেলামেশা করে, তখন কিন্তু অবশ্যই তাকে আমরা ইনফার্টিলিটি বলবো এবং ডক্টরের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে যদি মেল এবং ফিমেল পার্টনার মানে মেল পার্টনারের বয়স 40+ এবং ফিমেল পার্টনারের বয়স যদি 35+ হয়, তখন কিন্তু সেটা আমরা 6 মান্থ ধরবো, যে 6 মান্থের বেশি গেলে তখন ডক্টরের শরণাপন্ন হতে হবে। আরেকটা ব্যাপার আমি এখানে বলবো, যে মানে 1 বছর বা 6 মাস বয়সসীমা বেঁধে না দিয়ে কিছু কিছু ক্ষেত্রে, যেমন কিছু কিছু মেল এবং কিছু কিছু ফিমেলের ক্ষেত্রে যদি সমস্যা হয়, তখন কিন্তু ইমিডিয়েটলি ডক্টর দেখাতে হবে। যেমন ফিমেলের ক্ষেত্রে যদি ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে, পিসিওএস থাকে, হরমোনাল সমস্যা থাকে, থাইরয়েডের থাকে বা প্রোল্যাক্টিনের প্রবলেম থাকে, ঠিক না? ওবেসিটি থাকে, বা আগে গর্ভপাতের সমস্যা থাকে, তখন কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডক্টর দেখাতে হবে। তখন 6 মাস বা 1 বছর বা বয়স 35 বা 30 এটা দেখলে কিন্তু চলবে না। আবার ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই কিছু কিছু আছে, যেমন দেখা যায় যে অনেক সময় হার্নিয়া অপারেশন থাকে, হাইড্রোসিল অপারেশন থাকে, আনডিসেন্ডেড টেস্টিস থাকে, টেস্টিকুলার টরশন থাকে বা সার্জারি থাকে, হ্যাঁ? এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের, বা পুয়ার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এই সমস্ত থাকলে ইমিডিয়েটলি মেল ফিমেল যেই হোক না কেন ইমিডিয়েটলি ফার্টিলিটি ডক্টরকে দেখানো উচিত। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, সামাদ চৌধুরী। উনি জানতে চাচ্ছিলেন, ম্যাডাম, পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলো কি? আপনি যদিও ইতিমধ্যে আলোচনা করেছেন, ম্যাডাম আবার যদি একটু দর্শক উদ্দেশ্য বলতেন। আচ্ছা, পুরুষ বন্ধ্যত্বের যে আমরা কারণগুলা, মেইন কারণগুলা বলি, সেটার ভিতরে স্পার্ম প্রোডাকশন একটা। স্পার্ম মানে উৎপাদন হচ্ছে কিনা, মানে টেস্টিস থেকে স্পার্মটা তৈরি হচ্ছে কিনা,
তৈরি হলো, কি পরিমাণ তৈরি হচ্ছে, যে কম তৈরি হচ্ছে নাকি অ্যাবনর্মালি তৈরি হচ্ছে না একেবারে তৈরি হচ্ছে না, এটা স্পার্ম প্রোডাকশন একটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে টেস্টিস, মানে যেখানে তৈরি হয় সেখানে যদি কোনো প্রবলেম থাকে, যেমন এখানে হতে পারে ইনফেকশন, এখানে হতে পারে টিউমার, হ্যাঁ এগুলো হতে পারে। আরেকটা জিনিস যে তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না, যেমন টেস্টিসে তৈরি হচ্ছে কিন্তু ভাস ডিফারেন্স, মানে যে রাস্তা দিয়ে বের হয় সেটা তো অবস্ট্রাকশন বা অ্যাবসেন্ট, এটা একটা কারণ। আরেকটা আমাদের যে মেলদের অনেক সময় দেখা যায় যে ব্যাড হ্যাবিট থাকে, খাদ্যাভ্যাস বা ওই যে স্মোকিং, অ্যালকোহল, এগুলোর কারণেও কিন্তু স্পার্ম প্রোডাকশন কমে যায়। অনেকে হট এনভায়রনমেন্টে কাজ করে বা ল্যাপটপ মোবাইল বেশি ইউজ করে, হ্যাঁ এটার জন্য হতে পারে। আরেকটা জেনেটিক কারণ, এটা খুবই রেয়ার, আমি আগেই বলেছি জেনেটিক কারণটা, ওই যে ক্লাইনফেল্টার সিনড্রোম বা ওই ক্রোমোজোম ডিলিশন, এগুলা এই এগুলা সাধারণত মানে নর্মালি আমরা এগুলা নিয়েই মেনলি বলি যে মেল ইনফার্টিলিটির কারণ আর কি। মানে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মানে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়, সেটা নারী বন্ধ্যত্ব হোক আর পুরুষ বন্ধ্যত্ব হোক। মানে আমরা সেই উদ্দেশ্যে যদি দর্শকদের বলতেন। আচ্ছা, আমি এই যে বন্ধ্যাত্ব নিয়ে যেটা বলবো, আমি সবসময় বলি যে বন্ধ্যাত্ব কিন্তু কোনো অভিশাপ নয়। হ্যাঁ, এটা কিন্তু আর 5টা রোগের মতো চিকিৎসার যোগ্য। হুম, অবশ্যই বন্ধ্যাত্ব কাপল কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে হেয় প্রতিপন্ন হয় এবং সবাই তাকে ইনসাল্ট করে। এই জন্য আমাদের কিন্তু সামাজিকভাবে হলো যে একজন একজন বন্ধ্যাত্ব কাপলকে, ফ্যামিলি হোক, ডক্টর হোক, সমাজ হোক, সবাই কিন্তু তাকে সাপোর্ট দিতে হবে যাতে সে মেন্টালি মানে স্ট্রেস, মানে ফুল কন্ডিশনে না থাকে। স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে কিন্তু তার বাচ্চা হওয়া সো টাফ। তারপরে বিশেষ করে আমাদের যে পুরুষ বন্ধ্যত্ব, যেটাকে আমরা টোটালি হাইড করে যাই, এই ব্যাপারটা কিন্তু আমাদের সামনে আনতে হবে এবং ফিমেল ফিমেল ইনফার্টিলিটি এবং মেল ইনফার্টিলিটি দুইটারই পাশাপাশি চিকিৎসা করতে হবে। আমরা সবাই জানি ফিমেল ইনফার্টিলিটি 40%, মেল ইনফার্টিলিটি 40%, আর হচ্ছে 10% হচ্ছে বোথ, আর 10% আনএক্সপ্লেন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে আমরা যদি ধরতে যাই তাহলে মেল ইনফার্টিলিটি 50%, সো ফিমেল মেলকে বাদ দিয়ে কিন্তু আমাদের কোনো ধরনের চিকিৎসা হবে না। আমি আরেকটা জিনিস বলবো, মেল ইনফার্টিলিটি কিন্তু কোনো লজ্জাজনক বিষয় নাই। এটা অবশ্যই সাধারণ চিকিৎসার যোগ্য একটা শারীরিক প্রবলেম। এক্ষেত্রে যেটা করা উচিত, অবশ্যই নীরবে লজ্জায় বসে না থেকে অবশ্যই আমাদের কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত, চিকিৎসা করা উচিত, পরীক্ষা করা উচিত। তাহলে ইদানিং কিন্তু অনেক অ্যাডভান্স টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ যদি ম্যানেজমেন্ট করি অবশ্যই আমাদের সন্তান লাভ সম্ভব। ধন্যবাদ ম্যাডাম। মানে একজন দর্শক যুক্ত হয়েছে জাহাঙ্গীর আলম, উনি জানতে চাচ্ছিলেন গনোরিয়া কি এবং গনোরিয়ার লক্ষণগুলো কি ম্যাডাম। আচ্ছা, গনোরিয়া হচ্ছে একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা হচ্ছে ইনফেকশন। হ্যাঁ, এখানে কিন্তু যে মেল যে জেনিটাল ট্র্যাক্ট আছে সেই ট্র্যাক্টে ইনফেকশন হয় এবং এখান থেকে অনেক সময় দেখা যায় যে অন্ডকোষে ব্যথা এবং আম, যে বিয়েটা মানে যেখান থেকে আমাদের ইউরিনটা বের হয় সেই জায়গা দিয়ে কিন্তু পাসও যায় অনেক সময়। হ্যাঁ, এটা হচ্ছে গনোরিয়া। এই গনোরিয়া হলে কিন্তু এই যে ট্র্যাক্ট, যেটা ভাস ডিফারেন্স বা যেখান থেকে স্পার্মটা তৈরি হয়ে বের হয়, এই জায়গাটা কিন্তু অবস্ট্রাকশন হয়ে যায় এবং ব্লক হয়ে যায়। তখন কিন্তু সিমেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে অ্যাজোস্পার্মিয়া আসছে। এক্ষেত্রে কিন্তু চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। ধন্যবাদ ম্যাডাম। আশা করি দর্শক মন্ডলী যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তারা অনেক বেশি উপভোগ করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সৃষ্টিতে নারী সুস্বাস্থ্যে নারী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল মনে খবর টিভির ফেসবুক পেজ থেকে এবং অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার এলিয়েন ফার্মা। দর্শক মন্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানে আলোচ্য বিষয় নিয়ে কথা বলছিলেন ডাক্তার অনুকারা ম্যাডাম, চিফ কনসালটেন্ট ড্রিম ফার্টিলিটি কেয়ার, বন্ধ্যাত্ব টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতি উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দর্শক মন্ডলীর সাথে ছিলাম আমি ডক্টর সঙ্গীতা ঘোষ। সবাইকে হুম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ ম্যাডামকে আমাদেরকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হুম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।